মুসলিম যখন বহিরাগত। বাংলাদেশের একজন প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী একবার টকশোতে বলেছিলেন, তুমি মুসলমান ভালো কথা, কিন্তু বাঙালি নয় কেন? প্রশ্ন থেকে তাদের চিন্তার ধরনটা বোঝা যায়। মুসলিম হিসেবে জায়গা পেতে হলে আপনাকে সেকুলার প্রগতিশীলদের বেঁধে দেওয়া ছক মেনে চলতে হবে। ইসলাম মানা যাবে, তবে তাদের বেঁধে দেওয়া সীমার ভেতর, তাদের নিয়ম মেনে। তা না হলে বাঙালি হওয়া যাবে না। আর বাঙালি না হওয়ার মানে কি? এর মানে হলো আপনি এই সমাজের অংশ না, রাষ্ট্র ও সমাজে আপনার কোনো হিস্সা নেই। হয় নিজেকে পাল্টে আপনি সহি বাঙালি হবেন, নয়তো দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবেই থাকবেন আজীবন। এটা ওদের জমিদারি, আর আপনি এখানে প্রজা। নানা মোড়কে নানা ইঙ্গিতে একই বয়ান বারবার আমাদের সামনে আসে। অনেকে যেমন বলে, বাংলাদেশে আরবের ইসলাম চলবে না, বাংলার ইসলাম চলবে, লোকায়ত ইসলাম চলবে। মূল কথাটা একই। ইসলামের যে দিকগুলো সেকুলার প্রগতিশীলদের চিন্তাভাবনার সঙ্গে মেলে, শুধু সেগুলোই মেনে নেওয়া হবে, বাকি সব কিছু বাতিল। ইসলাম মানতে হবে ওদের ঠিক করে দেওয়া কাঠামোয়, ওদের বেঁধে দেওয়া সীমানায়। তারা কিছু নির্দিষ্ট আচার আচরণ আর কথাকে অনুমোদিত ইসলাম হিসেবে স্বীকৃতি দেবে। এর বাইরে যা কিছু আছে তার সব মৌলবাদ, উগ্রবাদ কিংবা ধর্মান্ধতা। কোন ইসলামটা মানা যাবে আর কোনটা মানা যাবে না, তার সঙ্গে ইসলামের মূল উৎস বা শরিয়ার দলিলের কোনো সম্পর্ক নেই। মুসলমানদেরও এর ওপর কোনো নিয়ন্ত্রণ নেই। এটা ঠিক করবে একচেটিয়াভাবে সেকুলার প্রগতিশীলরা। এভাবে একদিকে তারা ইসলাম ও মুসলিম পরিচয়কে নিজেদের মতো করে সংজ্ঞায়িত করে, অন্যদিকে যারা এই সীমানা মানতে চায় না তাদের দেখায় বহিরাগত হিসেবে। আর কাউকে যখন অস্বাভাবিক কিংবা বহিরাগত হিসেবে চিহ্নিত করা যায়, তখন খুব সহজে বৈধতা দেওয়া যায় রাষ্ট্রীয় নজরদারি, দমন আর নিপীড়নের। মজার ব্যাপার হলো, অসাম্প্রদায়িকতার বুলি আওড়ানো সেকুলার প্রগতিশীলদের এই অবস্থানের সাথে অদ্ভুত মিল আছে হিন্দুত্ববাদের বয়ানের। সাভারকার আর গোলওয়ালকারদের কাছে উপমহাদেশের মুসলিমরা ছিল বহিরাগত আগ্রাসী শক্তি। মুসলিমদের কেবল তখনই জায়গা দেওয়া হবে যখন তারা নিজেদের স্বকীয়তা বিসর্জন দিবে, মাথা নিচু করে মেনে নেবে ওদের বশ্যতা। হিন্দুত্ববাদ আর বাংলাদেশের সেকুলারদের বয়ানে মূল সুর এক। মুসলমানিত্বের অভিনয়। সামাজিক ও সাংস্কৃতিকভাবে যাদের অচ্ছুত বানিয়ে রাখা যায়, তাদেরই আবার প্রয়োজন পড়ে রাজনীতির মাঠে। বাংলাদেশের সেকুলার রাজনীতির এ এক বড় প্যারাডক্স। রাজনীতিবিদরা ইসলামের শিক্ষা আর বিধান গ্রহণ করতে চায় না। শরিয়া তাদের কাছে মধ্যযুগীয়, সাম্প্রদায়িক কিংবা ফ্যাসিবাদী। কিন্তু ভোটের প্রয়োজনে বা আন্দোলনের মাঠে ইসলামকেই তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করে। নির্বাচনের সময় হঠাৎ নেতা নেত্রীদের হাতে তসবিহ ওঠে, মাথায় বসে কাপড় অথবা টুপি। সারাজীবন যারা ইসলামী শাসনের দাবিকে মৌলবাদ বলে এসেছে, তারাই তখন মদিনা সনদে দেশ চালানোর কথা বলে। ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী আইন হবে না বলে প্রমোদ দেয়। তারা ভালো করে জানে এদেশের মানুষ সেকুলারিজমের জন্য জীবন দেবে না, তাই ইসলামী শব্দগুলো তারা জবরদখল করতে চায়। শাহাদাত, জুলুম, ইনসাফ এর ইসলামী উৎস ও তাৎপর্য মুছে ফেলে সেগুলোকে তারা নিজেদের এজেন্ডা বাস্তবায়নের কাজে লাগায়। গুরুত্বপূর্ণ আন্দোলনের সময় জনগণকে উদ্বুদ্ধ করতে ব্যবহার করে জিহাদ আর শাহাদাতের মতো শব্দ। কিন্তু কাজ হাসিল হলেই ভোল পাল্টায়। যখনই কেউ ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণের কথা বলে, তাদের দমন করে সর্বশক্তি দিয়ে। এরা মুসলিমদের সমর্থন চায়, কিন্তু ইসলামের বিরোধিতা করে। ইসলামকে পাশ কাটিয়ে সেকুলার রাজনৈতিক প্রকল্পের পেছনে মুসলিমদের জড়ো করাই এ রাজনীতির লক্ষ্য। রাজনৈতিক স্বার্থে এদের কেউ কেউ এক ধরনের পারফরমেটিক বা লোক দেখানো মুসলিম পরিচয় তৈরির চেষ্টা করে, যেখানে শবে কদর থেকে শুরু করে কাওয়ালি থাকে, ব্যক্তি স্বাধীনতার প্রতীক হিসেবে হিজাব থাকে, বিকিনির স্বাধীনতার পাশাপাশি থাকে বোরকার স্বাধীনতা। কিন্তু শরিয়া থাকে না, উবুদিয়াত থাকে না, থাকে না আল্লাহর হাকিমিয়ার বোঝ। প্রথা প্রচলন আর আবেগনির্ভর সাংস্কৃতিক মুসলিম পরিচয় থাকে, কিন্তু ইসলামের মৌলিক বিধান থাকে না। নানা আঙ্গিকে এ রাজনীতির মূল এজেন্ডা একটাই, কোরআন সুন্নাহকে বাদ দিয়ে সামাজিক প্রথা প্রচলন আর সেকুলার সাসে একটা অন্তঃসারশূন্য মুসলিম পরিচয় তৈরি করা। জঙ্গি দমন, আধুনিক ইনকুইজিশন। বাংলাদেশের ইসলাম বিদ্বেষের চূড়ান্ত ও প্রাণঘাতী রূপটা দেখা যায় জঙ্গিবাদ দমনের প্রকল্পের মধ্য দিয়ে। ইতিহাসের এক কালো অধ্যায়ের সাথে এর অদ্ভুত মিল আছে। মধ্যযুগে স্পেনে হয়েছিল ইনকুইজিশন। ক্যাথলিক চার্চ যাকে খুশি ডাইনি বা জাদুকর ঘোষণা করে সবার সামনে জীবন্ত পুড়িয়ে মারত তখন। আমরা যে মধ্যযুগীয় নির্যাতন কথাটা ব্যবহার করি, তার জন্ম ইনকুইজিশনের সময়ের ভয়াবহ অত্যাচার থেকেই। ইনকুইজিশনের কয়েকটা ধাপ ছিল। প্রথমে সমাজে ডাইনি আর জাদুকরদের নিয়ে একটা প্রচণ্ড ভয় তৈরি করা হতো। এরপর যাদের চিন্তায় চার্চের মতের সাথে মিলত না, তাদের বানিয়ে দিত ডাইনি বা জাদুকর। তারপর আসতো দৃষ্টান্তমূলক শাস্তি। উদ্দেশ্য ছিল দুটো, একদিক একদিকে ভিন্ন মতকে পিষে ফেলা, অন্যদিকে সাধারণ মানুষের মনে ভয় ঢুকিয়ে দিয়ে ক্ষমতা পাকাপোক্ত করা।
বাংলাদেশে ঠিক একই জিনিস ঘটেছে জঙ্গিবাদ দমনের নামে। এখানে ডাইনি বা জাদুকরের জায়গা নিয়েছে ইসলামপন্থী কিংবা জঙ্গি। চার্চের ভূমিকা পালন করেছে রাষ্ট্রযন্ত্র, আর সেই শাস্তি ঘটা করে প্রচারের দায়িত্ব নিয়েছে মিডিয়া। ক্ষমতাসীনরা যাদেরই নিজেদের জন্য হুমকি মনে করেছে তাদের গায়ে ছেটে দিয়েছে জঙ্গি তকমা, আর একবার এই তকমা লাগানো মাত্রই বৈধ হয়ে গেছে যে কোনো রাষ্ট্রীয় আগ্রাসন। নিরাপত্তার ব্যবসা ও হত্যার লাইসেন্স। দমনপীড়নের এই প্রেক্ষাপট তৈরি করা হয়েছিল এক সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে, যার মঞ্চ প্রস্তুত হয়েছিল 2008 সালের নির্বাচনের ঠিক আগ মুহূর্তে। এ সময় হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় পশ্চিমা এক গবেষকের সাথে মিলে হার্ভার্ড ইন্টারন্যাশনাল রিভিউতে একটা গবেষণাপত্র ছাপিয়েছিল। সেখানে দাবি করেছিল সেনাবাহিনীর প্রায় 35% সদস্য নাকি উগ্রবাদে দীক্ষিত হয়ে গেছে। মাদ্রাসাগুলো পরিণত হয়েছে জঙ্গি তৈরির কারখানায়। আসলে এই লেখাটা ছিল ওয়াশিংটন আর দিল্লির নীতি নির্ধারকদের জন্য বানানো সেলস পিস। বার্তা ছিল পরিষ্কার, বাংলাদেশ আফগানিস্তান হওয়ার পথে, কেবল আওয়ামী লীগই দক্ষিণ এশিয়াকে এই সংকট থেকে বাঁচাতে পারবে। পরে এই বয়ানই রাষ্ট্রীয় ক্র্যাকডাউনের পথ পরিষ্কার করে দেয়। সিদ্ধান্ত হয়ে যায় আগামী দিনের বাংলাদেশে নিরাপত্তা হবে সবচাইতে দামি পণ্য, আর ইসলামপন্থীরা হবে প্রধান শত্রু। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এই নীল নকশাকে বাস্তবে রূপ দেওয়া হয় একের পর এক নাটকীয় সন্ত্রাস বিরোধী অভিযানের মধ্য দিয়ে। মানুষ শিকার। রাষ্ট্র তার পুরো শক্তি নিয়ে মাঠে নামে। শুরু হয় মানুষ শিকার। রিক্সা চালক, মাদ্রাসা শিক্ষক, গার্মেন্টস কর্মী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বাদ যায় না কেউ। রাষ্ট্রীয় বাহিনীগুলো তাদের তুলে নিয়ে গুম করে, মাসের পর মাস আটকে রাখে আয়নাঘরের মতো গোপন বন্দিশালাগুলোতে। সেখানে চলে অমানসিক নির্যাতন আর জোর করে স্বীকারোক্তি আদায়। তারপর শুরু হয় নাটকের রক্তাক্ত মঞ্চায়ন। হঠাৎ একদিন গণমাধ্যমে আসতো ব্রেকিং নিউজ, গোপন জঙ্গি আস্তানায় পুলিশি অভিযান চলছে। রোমহর্ষক এসব অভিযান শেষে দেখা যেত কিছুদিন আগে যারা গুম হয়েছিল তাদের লাশ পড়ে আছে সেখানে। রাষ্ট্র নির্বিকারভাবে জানিয়ে দিত ওরা বন্দুকযুদ্ধে মারা গেছে। এভাবে যারা ক্রস ফায়ারে মারা যেত তারা এক অর্থে বেঁচে যেত, যারা বেঁচে থাকতো তাদের জন্য অপেক্ষা করতো আরেক বিভীষিকা। জঙ্গিবাদ দমনের সফলতা দেখানোর জন্য বাহিনীগুলো জঙ্গি নাটক সাজাতো। সেই নাটকের প্রদর্শনী হতো প্রেস ব্রিফিংয়ে। মিডিয়ার সামনে একটা টেবিল পাতা হতো, সেই টেবিলে সাজিয়ে রাখা হতো কিছু ইসলামিক বই, ভাঙা মোবাইল ফোন, সিম, নগদ টাকা, ব্যাটারি আর জং ধরা চাপাতি। এসব ভয়ঙ্কর অস্ত্র দেখিয়ে কলেজ পড়ুয়া কিশোর থেকে শুরু করে সাধারণ গৃহিণীকে ভয়ঙ্কর জঙ্গি নেতা বা অমুক্তমুখ সংগঠনের আমির হিসেবে হাজির করতো ওরা। বাহিনীগুলো যাদের গ্রেপ্তার দেখাতো তাদের আগেই পিটিয়ে আধমরা করে 164 ধারায় জবানবন্দি দিতে বাধ্য করতো। যারা রাজি হতো না তাদের বাবা, ভাই বা স্ত্রীকে তুলে এনে নির্যাতন করতো অফিসাররা। পর্দানসীন নারীরাও এই নৃশংসতা থেকে রেহাই পায়নি। জঙ্গি দমনের নামে তাদের ওপর চালানো হয়েছে জঘন্য যৌন নিপীড়ন। পুরো প্রক্রিয়ার উদ্দেশ্য ছিল সমাজের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করে রাখা, যেন আপনি আপনার পাশের মানুষটাকেও বিশ্বাস করতে না পারেন, যেন সারাক্ষণ মনে হয় আপনার আশেপাশে হয়তো আছে কোনো ভয়ঙ্কর জঙ্গি। মিডিয়া ট্রায়াল। গুম, খুন আর এই অমানসিক নির্যাতনকে সামাজিকভাবে জায়েজ করার জন্য রাষ্ট্রের সবচাইতে বড় সহযোগী ছিল মিডিয়া আর বিচার বিভাগ। ইরাক দখলের আগে গণবিধ্বংসী মরণাস্ত্রের ভুয়া গল্প ফেদে আগ্রাসনকে বৈধতা দিয়েছিল মার্কিন মিডিয়া। বাংলাদেশের মিডিয়াও জঙ্গি নাটকে ঠিক একই ভূমিকা পালন করেছে। পত্রিকা আর টিভি চ্যানেলগুলো কোনো রকমের যাচাই বাছাই ছাড়াই রাষ্ট্রীয় বাহিনীর প্রেস রিলিজ প্রচার করেছে। হাস্যকর থেকে হাস্যকরতম গল্পগুলোকে ফেরি করেছে অনুগত কুকুরের মতো। রাষ্ট্র যখন মানুষ খুন করতো, মিডিয়া তখন খুনের পেছনে নানা রকম অজুহাত দাঁড় করাতো। জঙ্গি নাটক সাজাতো খুনে বাহিনীগুলো, সেগুলোর মার্কেটিং ও পরিবেশনা করতো মিডিয়া। এ সময়টাতে বিচার বিভাগ হয়ে উঠত দমনপীড়নের রাবার স্ট্যাম্প। যে কোনো বিচার ব্যবস্থার মূলনীতি হলো অপরাধ প্রমাণ না হওয়া পর্যন্ত ব্যক্তি নির্দোষ। কিন্তু ইসলামপন্থীদের ক্ষেত্রে নিয়মটা উল্টা হয়ে গেল। রাষ্ট্র যাকে জঙ্গি বা উগ্রবাদী বলবে তাকে আগে থেকে দোষী ধরে নেওয়াটাই নিয়ম হয়ে দাঁড়ালো। তাকে প্রমাণ করতে হবে সে নির্দোষ। কিন্তু বেশিরভাগ মানুষের সামনে নিজেকে নির্দোষ প্রমাণের পথ খোলাই ছিল না। কেউ গুম হলে পুলিশ জিডি নিত না, গোয়েন্দা বাহিনী তুলে আনার কথা অস্বীকার করত। ওদিকে বিচার শুরু হওয়ার আগেই মিডিয়া ট্রায়ালের মাধ্যমে তাকে অপরাধী বানিয়ে দেওয়া হতো সমাজের সামনে। তারপর রিমান্ডের নামে অমানসিক নির্যাতন চালিয়ে আদায় করা হতো সাজানো জবানবন্দি। বিচার বিভাগ সেই জবরদস্তিমূলক জবানবন্দিকে সত্য ধরে নিয়ে রায় ঘোষণা করে দিত। পুলিশ, মিডিয়া আর আদালত মিলে এভাবে এমন এক চক্র তৈরি করেছিল যেখানে একবার আটকা পড়লে বের হওয়ার কোনো পথ খোলা থাকতো না। শব্দের মারণ ক্ষমতা। পুরো প্রক্রিয়ায় কেন্দ্র ছিল জঙ্গি শব্দটার প্রচণ্ড ক্ষমতা। এ শব্দ অলিখিত মৃত্যু পরোয়ানা। কাউকে যখন জঙ্গি বলা হয় তখন মুহূর্তের মধ্যে তার জীবন, সম্মান আর অধিকার ধুলোয় মিশে যায়।
সে তখন আইনের আশ্রয় পায় না, সহানুভূতি পায় না মানবাধিকার সংগঠনগুলোর। তাকে খুন করে ফেললেও বিচার চায় না কেউ। সে তখন আর রক্ত মাংসের মানুষ থাকে না, স্রেফ হত্যাযোগ্য একটা টার্গেট হয়ে যায়। মৃত্যুর পর যার লাশটা নিতেও ভয় পায় পরিবার, তার জানাজা পড়তেও সমাজ কুণ্ঠাবোধ করে। আমরা হোমোসেকার বা না মানুষের কথা বলেছিলাম। বাংলাদেশে জঙ্গিরা হলো না মানুষদের মধ্যেও সবচেয়ে নিচের শ্রেণীতে। আর এভাবেই গুণ, খুন, নির্যাতন আর ক্রসফায়ারের সবচেয়ে লাগাম ছাড়া সবচেয়ে তীব্রভাবে হয়েছে তথাকথিত জঙ্গিদের উপর। রাজনৈতিক কর্মীদের অধিকার নিয়ে দু চারজন কথা বললেও জঙ্গি তকমা দিয়ে যাদের মারা হয়েছে বা আয়নাঘরে বন্দি রাখা হয়েছে তাদের নিয়ে আমাদের সুশীল সমাজের নীরবতা আজও ভাঙেনি। কতজনকে যে এ নামে মারা হয়েছে তার সঠিক হিসেবও সম্ভবত কারো কাছে নেই। স্রেফ এই জঙ্গি শব্দের জাদুকরী ক্ষমতার উপর ভর করে রাষ্ট্র বিনা বাধায়, বিনা বিচারে এবং সম্পূর্ণ দায়হীনভাবে চূড়ান্ত ক্ষমতা প্রয়োগের বৈধতা পেয়ে যায়। জঙ্গিবাদ দমনের অর্থনীতি। ব্যবসায়িক মডেল হিসেবেও জঙ্গিবাদ দমন ছিল লাভজনক। ব্যবসার হিসেবটা সহজ। পশ্চিমা বিশ্বের কাছে নিরাপত্তা খুব দামি পণ্য। আওয়ামী লীগ নিজেকে তুলে ধরেছিল বাংলাদেশে এই পণ্যের একমাত্র সরবরাহকারী হিসেবে। তাদের বার্তা ছিল তারা না থাকলে বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাবে। এই ভয় বিক্রি করে ১.৫ দশক ধরে জুলুম আর লুটপাট করার লাইসেন্স আদায় করে নিয়েছিল তারা। ঘরের ভেতরেও জঙ্গিবাদ দমন ছিল সরকারি বাহিনী আর আমলাদের জন্য সোনার ডিম পাড়া হাঁস। বাহিনীগুলো খুব দ্রুতই বুঝে ফেলেছিল এটা একটা লোভনীয় ক্যারিয়ার ট্র্যাক। যত বেশি জঙ্গি আবিষ্কার করা যাবে তত বেশি মিলবে বিদেশি ফান্ড, আধুনিক সরঞ্জাম, বিদেশ ভ্রমণ আর দ্রুত প্রমোশন। ফলে কে কার চেয়ে বড় আর ভয়ঙ্কর জঙ্গি নাটক সাজাতে পারে তা নিয়ে বিভিন্ন বাহিনীর মধ্যে শুরু হয়ে গেল অসুস্থ প্রতিযোগিতা। যে ব্যবসায় লাভ বেশি, স্বাভাবিকভাবে সেখানে উৎপাদনও বেশি হয়। লুটপাটের মহোৎসবে পিছিয়ে ছিল না এনজিও আর সুশীল সমাজও। উগ্রবাদ ঠেকানোর নামে আসা বিদেশি ফান্ড বাগাতে আর তারা দ্বিগুণ উৎসাহে আওয়ামী বয়ানকে বৈধতা দিতে শুরু করলো। কখনো ইসলামের নানা বিষয়কে জঙ্গিবাদ হিসেবে চিহ্নিত করলো, কখনো জঙ্গি নেটওয়ার্ক নিয়ে ফাঁদলো নানা তত্ত্ব। রাষ্ট্র, এজেন্সি, এনজিও আর সুশীল সমাজ মিলে এমন এক ইন্ডাস্ট্রি গড়ে তুলল যেখানে জঙ্গি হলো ব্যবসার কাঁচামাল। ব্যবসার স্বার্থে কাঁচামালের সরবরাহ বন্ধ হতে দেওয়া হয়নি।